সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো। অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মুকুল আহমেদ, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান। তোমাদের যারা প্রথম বর্ষে আছো তাদের সঙ্গে বা তাদের উদ্দেশ্যে আজকে আমার প্রথম ক্লাস। আশা করব শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। তোমরা কি ধারণা করতে পারো ছবিটা কিসের? আমার মনে হয় যারা জীববিজ্ঞানের স্টুডেন্ট, জীব নিয়ে যারা চিন্তা ভাবনা করো, তারা অবশ্যই ছবিটা দেখে ইতিমধ্যেই মনের ভিতরে তোমাদের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা কাজ করছে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি পশু, পাখি, একটা মানুষের হাত আছে। এক কথায় যদি বলি তাহলে আমরা সবাই এখানে কিন্তু জীব। জি বন্ধুরা, আমাদের পাঠের শিরোনাম আজকে বা যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, জীবন, জীব ও জীববিজ্ঞান। তাহলে আমরা একটু আগাই, সামনে আগাই, পাঠের দিকে আগাই। এই পাঠে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, একটা কথা পিছনে না বলে আসলে নয়। তোমরা যারা ইতিমধ্যে জীববিজ্ঞান বইটি একটু খুলে নড়াচড়া করে দেখেছ, তারা দেখবে মূল সিলেবাস শুরু হওয়ার আগেই একটা অংশ দেওয়া আছে, যে অংশটি তোমাদের এসএসসি লেভেলে যে পড়াশোনাটা করে আসছো তার সঙ্গে অনেকখানি সম্পর্কিত। আমি জীববিজ্ঞান পাঠের ধারাবাহিকতা রক্ষার্থে প্রথম দিনের ক্লাসে এ বিষয়টি একটু চর্বিত চর্বণ বলা যায়, একটু আমরা আলোচনা করে নেব। ফলে যারা একটু ভুলে গেছো বা যাদের অল্প অল্প মনে আছে, তারা বিষয়টা সহজে ধরতে পারবে এবং পরবর্তী যে আমাদের মূল সিলেবাস আছে সেই সিলেবাসের সাথে সম্পর্কযুক্ত হবে। দেখি তাহলে আমরা কি কি শিখবো এই পাঠে। আমরা শিখব জীবন কি, জীব কি, জীববিজ্ঞানী বা কি। আমরা শিখব উদ্ভিদ বিজ্ঞান কি, প্রাণী বিজ্ঞান কি। আমরা শিখব উদ্ভিদ ও প্রাণীর মধ্যে ব্যবধানটাই বা কি। সবাইকে আমরা জীব বলি, এর দুটো অংশ উদ্ভিদ প্রাণী, এদের ভিতরে কেন জীব থেকে আবার কেন এরা আলাদা হবে। আর উদ্ভিদের শ্রেণীবিন্যাস, উদ্ভিদের শ্রেণীবিন্যাসে এই ক্লাসটায় হয়তো সম্পূর্ণ তোমাদের শেষ করতে পারবো না, কিছু অংশ আমরা দিব আমাদের পরবর্তী ক্লাসে। শ্রেণীবিন্যাসের বাকি অংশগুলো আলোচনা করব। তাহলে বন্ধুরা, আমরা আগাই যাই সামনের পাঠে।
এখানে প্রথমে আমরা একসঙ্গেই জীবন, জীব ও জীববিজ্ঞান বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখি জীবন কি। আহ, জীব কথাটার সঙ্গে আমরা বহুল পরিচিত, জীবন সম্পর্কেও আমরা বহুল পরিচিত, তবে জীবনের সংজ্ঞাটা নিয়ে আমরা অনেকখানি বিভ্রান্ত, নাকি? তাহলে আমরা একটু দেখে আসি আমাদের জীবন কথাটাকে দিয়ে বিজ্ঞানীরা কিভাবে জীবনকে সুনির্দিষ্ট করার চিন্তা করছেন। এখানে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে পরিবেশের সহিত ক্রিয়া ও বিক্রিয়া, এর ফলে শক্তির সুনির্দিষ্ট অভিব্যক্তি জীবন। ব্যাপারটা অনেক কঠিন মনে হলো না? একটু দেখি আমরা আর একটু। তার মানে যার জন্ম আছে, মৃত্যু আছে, বৃদ্ধি আছে, বিপাক্রিয়া আছে, চলন আছে, ব্যক্তি স্বাতন্ত্রতা আছে, অভিযোজন আছে, জনন আছে, তাকেই আমরা বলি কি জীবন। আমরা যখন আমাদের মূল পাঠে যাব, আমরা কোষ নিয়ে যখন আলোচনা করব, তখন আমরা দেখব যে প্রোটোপ্লাজমের ক্রিয়া প্রতিক্রিয়ায় জীবন। আমরা ওদিকে আজকে আর যাব। তাহলে জীবনের যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা জীব বুঝতে পারবো কিভাবে। যাদের জীবন আছে, যার যার জীবন আছে, তাকেই আমরা বলবো হলো জীব। আমরা কি টেবিল, চেয়ার, এগুলোকে কি আমরা জীব বলি? বলি না। আমরা জীব বলি কাকে? আমরা জীব বলি তুমি জীব, আমি জীব। আমার জানলা দিয়ে যদি তুমি বাইরের দিকে তাকাও, তাহলে ওখানে যা যা দেখতে পাবে, তার সবকিছুই, বিশেষ করে যে যে আম গাছটা দেখতে পাচ্ছি, যে নারকেল গাছটা দেখতে পাচ্ছি, এর সবকিছুই কিন্তু জীব। বিশাল সমুদ্রের যে পানি রাশি, জলরাশি, তার ভিতরে অনেক জীব আছে। বিজ্ঞানীরা ধারণা করতেছেন মহাকাশে অনেক জীব আছে, যদিও এটা এখনো বিজ্ঞানীরা সুনির্দিষ্ট ভাবে নিরূপণ করতে পারেন। কিছু জীব আছে চোখে দেখা যায়, কিছু আছে চোখে দেখা যায় না, তাই না? আচ্ছা, তাহলে জীবন কি, জীব কি আমরা জানলাম। এবারে আসি যে এই যে জীবন এবং জীব, এই বিষয়গুলো বিজ্ঞানের একটা সুনির্দিষ্ট শাখায় আলোচনা করা হয়, যে শাখাটাকে আমরা বলি কি বায়োলজি। আজকে আছে যার আমাদের আলোচ্য বিষয় বা আমাদের বিষয় যেটা। তাহলে আমরা একটু বায়োলজির সংজ্ঞাটা দিয়ে আসি, বা জীব বিজ্ঞানের সংজ্ঞাটা দিয়ে আসি। প্রাকৃতিক বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন প্রকৃতি, জীবন ধারণ পদ্ধতি ও অন্যান্য তত্ত্ব বিশদভাবে আলোচনা করা হয়, তা জীববিজ্ঞান, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি বায়োলজি। যেখানে বায়ো শব্দের অর্থ জীবন, আর লগস শব্দের অর্থ হলো জ্ঞান। তোমরা জানো লগস একটা ল্যাটিন শব্দ, তার অর্থ জ্ঞান। এই লজি শব্দটা তোমরা অনেক শব্দের সঙ্গেই দেখতে পাবো। আচ্ছা বন্ধুরা, আমরা এর ধারাবাহিকতায় যে জীববিজ্ঞান তো আমরা জানলাম, যে জীব সম্পর্কিত আলোচনা। একটু আগে আমি যে কথাটা তোমাদের বলে আসছিলাম, যে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডে, উদ্ভিদ, মানে মহাকাশে, তারপরে এই আমাদের পানি রাশি, তারপরে এই যে বায়ু আছে, তারপরে আমাদের যে ল্যান্ড যেটা আছে, এখানে আমরা বিভিন্ন ধরনের জীব, কিছু কিছু জীব আছে চলাফেরা করে, আবার কিছু কিছু জীব আছে কিন্তু ওরা চলাফেরা করতে পারে না। অবশ্য ব্যতিক্রম আছে, বিজ্ঞানের প্রত্যেকটা বিষয়ে কিছু ব্যতিক্রম থাকে। তোমার জগদীশ চন্দ্র বসুর নাম শুনে থাকবে। উনি যদি পৃথিবীতে না আসতেন, তাহলে হয়তো এই জীবের পরিধি
এতটা হতো বলে মনে হয় না, কারণ জীব যারা, তাদের একটা বড় অংশই কিন্তু এই গাছপালা ইত্যাদি। যে কারণে আমরা জীববিজ্ঞানকে দুটি শাখায় আমরা ভাগ করতে পারি। একটাকে বলা হয় প্রাণী বিজ্ঞান, যেটাকে বলা হয় জুওলজি, আর একটা হলো উদ্ভিদ বিজ্ঞান, যেটাকে আমরা বলি বোটানি। আজকে প্রথম পত্রের আলোচনায় আমরা বোটানি নিয়ে আলোচনা করবো। তাহলে ধারাবাহিকতাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে প্রাণীর অংশটা আমরা সেকেন্ড পেপারে করব, আর উদ্ভিদ অংশটা আমরা প্রথম পত্রে করব। আচ্ছা বন্ধুরা, এরপরে দেখি আমরা যে প্রাণী বিজ্ঞানটা কি। ধারাবাহিকতা যেটা আছে, ধারাবাহিকতা বলতে আমরা বুঝাচ্ছি যে ওই উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান, এর প্রাণী বিজ্ঞানটাকে আমরা জাস্ট আজকে একটু ধারণা দিয়ে শেষ করবো, আমরা উদ্ভিদ বিজ্ঞানটাকে কন্টিনিউশন করে যাব। যে কারণে আমরা প্রাণী বিজ্ঞানের সংজ্ঞাটা একটু জানি, যে প্রাণী বিজ্ঞান বলতে কি বোঝায়। গ্রিক জুন ডাবল শব্দ থেকে জুলজি শব্দের উদ্ভব, যার অর্থ হলো কি প্রাণী। সুতরাং আমরা বলতে পারি যে বিজ্ঞানের যে শাখায়, আমরা এভাবে বলতে পারি যে বিজ্ঞানের যে শাখায় প্রাণীর বাহ্যিক ও আভ্যন্তরীণ গঠন প্রকৃতি, শ্বসন, পুষ্টি, বৃদ্ধি, জনন, বিভিন্ন প্রকার বাসস্থান ইত্যাদি সম্পর্কে বিশেষ এবং সঠিকভাবে জ্ঞান লাভ করা যায়, তাকে বলা হয় বা তা প্রাণী বিজ্ঞান বা জুলজি। বন্ধুরা, ধারাবাহিক কথাটা আমি মাঝে বলছিলাম যে দেখো যে যখনই আমরা জুলজি বা বোটানি ইত্যাদি কথাগুলো নিব, তাহলে উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হবে যে পাঠে, তাকে আমরা বলবো উদ্ভিদ বিজ্ঞান। আর প্রাণী নিয়ে আলোচনা করা হবে যে পাঠে, তাকে আমরা বলবো কি প্রাণী বিজ্ঞান। আচ্ছা, তাহলে উদ্ভিদ বিজ্ঞান কাকে বলবো? উদ্ভিদ বিজ্ঞানের যে শব্দটা, একটা জিনিস তোমরা খেয়াল করছো যে সবকিছুই কিন্তু ল্যাটিন যে শব্দ আছে, সে ল্যাটিন শব্দ BOTANE, বোটানি শব্দ থেকে বোটানি শব্দের উদ্ভব, যার অর্থ হলো প্লান্ট। প্লান্ট শব্দটা বহুল পরিচিত, তোমরা বিভিন্ন ভাবে শুনছো। বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের বাহ্যিক ও আভ্যন্তরীণ গঠন প্রকৃতি, শ্বসন, পুষ্টি, বৃদ্ধি, জনন, বিভিন্ন প্রকার বাসস্থান ইত্যাদি সম্পর্কে বিশেষ এবং সঠিকভাবে জ্ঞান লাভ করা যায়, তাকে বলা হবে কি বা তা হলো বিজ্ঞান। আমরা এই যে বিষয়গুলো দেখলাম, যে গঠন, প্রকৃতি, শ্বসন, পুষ্টি, বৃদ্ধি, জনন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আমাদের প্রথম পত্রে, তার মানে উদ্ভিদ বিজ্ঞানে আমরা বিশদ আলোচনা করব। এটি তোমাদের প্রথম পত্রের পাঠ্যসূচিতে বিশদভাবে আলোচিত হয়েছে। আমরা এক এক করে পরের বিষয়গুলো জানব। আচ্ছা, তাহলে উদ্ভিদটা কি? উদ্ভিদ হলো জীবের মধ্যে যাদের দেহ অপ্রতিসমভাবে গঠিত, কোষ প্রাচীর আছে, পুষ্টি, স্বভোজী ও হলোফাইটিক, এবং যারা অঙ্গজ এবং যৌন উভয় পদ্ধতিতে বংশ বৃদ্ধি করতে পারে, তাহলে এখানে কিছু কিছু শব্দ হয়তো তোমাদের কারো কারো মনে হতে পারে যে বুঝলাম না। এই শব্দগুলো তোমরা যারা বোঝো তো ভালো, আর যারা বোঝো না, আমরা আস্তে আস্তে সামনের পাঠগুলোতে আলোচনা করব। আর এখন নেটের দুনিয়ায় বা বইপত্র দেখে তো তোমরা সহজেই বিভিন্ন বিষয়গুলো জেনে নিতে পারো। আর তারপরেও আমার সঙ্গে যখন যদি আমাদের ক্লাসে আমরা সরাসরি ইন্টারেক্টিভ হতে পারি, তাহলে আমরা বিষয়গুলো, তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো, আমার কোনো প্রশ্ন থাকলে তোমাদের সঙ্গে করতে পারবো, তাই না? সেই দিনগুলো আমরা অপেক্ষায় থাকি, পৃথিবী শান্ত হোক, আবার আমরা মুখোমুখি হই, সেই অপেক্ষায় থাকি কিছুদিন। ইনশাআল্লাহ আমরা সবাই একসময় আবার আগের মতো করে কাছাকাছি থেকে আমাদের দৈনন্দিন যে স্বাভাবিক কার্যক্রমগুলো আছে আমরা পরিচালনা করতে পারবো। কি বলতে পারবো না? অবশ্যই পারবো। পৃথিবীতে অতি ক্ষুদ্র এককোষী উদ্ভিদ হতে বৃহৎ বৃক্ষ পর্যন্ত
প্রায় 5 লক্ষ প্রজাতির উদ্ভিদ বর্তমান, যার একটি অপরটি হতে আকার আকৃতিতে যেমন বিচিত্র, তেমনি প্রকৃতিও তেমনি। একটু আগে বলছিলাম জগদীশ চন্দ্র বসুর কথা, তাই না? তার মানে এই যে 5 লক্ষ প্রজাতি, এটা কিন্তু আড়ালেই থেকে যেত, এদের কিন্তু আমরা জীবে নিয়ে আসতে পারতাম না যদি আমাদের এই মহাত্মা বিজ্ঞানী যদি আমাদের পৃথিবীতে না আসতেন। এর ভিতরে তোমরা যারা আছো, তোমরাও হয়তো একদিন বড় বড় বিজ্ঞানী হবে, আরো আরো নতুন নতুন কিছু আবিষ্কার করবে। আমাদের বন্ধুরা একটা কথা না বললে নয়, যে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এই শেখা, ভুলে যাওয়া, অন্য দিকে মনোযোগ দেওয়া উদ্দেশ্য না। আমি আগে ক্লাসগুলোতে প্রায় বলতেন যে আমরা চাই প্রতি বছরে না, 100 বছরেও যদি একজন জগদীশ চন্দ্র বসু জন্মগ্রহণ করেন, তাহলেই আমরা যারা শিক্ষক, যারা শিক্ষা দেন, আমরা যাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি তাদের জীবন সার্থক। গতকাল গেল শিক্ষক দিবস। অতএব শিক্ষার যে মহান ব্রত, এটা হলো পৃথিবীর উন্নয়ন, মানবের উন্নয়ন, মানুষের উন্নয়ন, আর সেটা বাস্তবায়ন করবে তোমরা। যাই হোক বন্ধুরা, এ ধরনের কথা পরে আবার হবে। উদ্ভিদের বৈশিষ্ট্যে আসি। উদ্ভিদ শাখা প্রশাখায় বিভক্ত। শাখা প্রশাখা তো তোমরা সবাই চিনো, তাই না? সাধারণত এক স্থান পরিবর্তন করতে পারে না, তবে ব্যতিক্রম আছে। আমরা স্বাভাবিকভাবে প্রথম দিকে আমরা জেনে নিই যে স্থান পরিবর্তন করতে পারে না। অধিকাংশ উদ্ভিদ স্বভোজী, তার মানে স্বভোজী মানে নিজেদের খাদ্য যারা নিজেরা তৈরি করতে পারে। তোমরা জানো যে এদের দেহ সবুজ, যে কারণে এরা সালোক সংশ্লেষণ করে খাদ্য উৎপাদন করতে পারে। সাধারণত উদ্ভিদের দ্রবীভূত তরল খাদ্য গ্রহণ করে। কোথা দিয়ে গ্রহণ করে বন্ধুরা? শিকড়ের মাধ্যমে, পানি থেকে, সরি মাটি থেকে ওরা এই তরল খাদ্য, দ্রবীভূত খাদ্যগুলো গ্রহণ করে। উদ্ভিদ কোষে বিভিন্ন প্রকার প্লাস্টিড আছে। উদ্ভিদের কোনো ইন্দ্রিয়, স্নায়ুতন্ত্র, তারপরে রেচনতন্ত্র বা শ্বসনতন্ত্র ইত্যাদি, যেটা আমরা দেখবো যে প্রাণীবিজ্ঞান যখন আমরা পড়বো তখন দেখবো যে এই বিষয়গুলো ওদের প্রাণীদের দেহে কিন্তু বর্তমান। আর এদের জনন যেটা আছে, অঙ্গজ, অযৌন এবং যৌন, 3 শ্রেণীতে এরা বংশবৃদ্ধি করতে পারে। উদ্ভিদের বৃদ্ধি কেবল শীর্ষ দেশে, ভাজ্যকালে একদম শীর্ষ, যে কাণ্ডের শীর্ষ দিকে তোমরা যদি দেখো যে অনেক সময় মানে শীতের শেষে নতুন পাতা গজায়, তোমাদের চোখ ওদিকে স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়, ওখানেই সাধারণত এর বৃদ্ধি যেটা, এই অংশ সবচেয়ে বেশি। অন্য অংশে যে হয় না তা, অন্য অংশেও হয়, নাহলে মোটা হবে কি করে। উদ্ভিদ কোষে জড়কোষ প্রাচীর এবং বৃহৎ কোষ গহ্বর বিদ্যমান। এটাও আমরা যখন সাইটোলজি পড়াবো তখন আমরা বিশদভাবে আলোচনা করব। আমরা একটু পার্থক্যে আসি। এতক্ষণ আমরা উদ্ভিদ নিয়ে আলোচনা করলাম, প্রাণী নিয়ে আলোচনা করলাম। প্রাণীর আলোচনা একটু কম করছি, কারণ আজকের বিষয় আমাদের প্রাণী না উদ্ভিদ, এই কারণে। তারপর আমরা পার্থক্যটা একটা দেখি, যাতে আমরা সহজেই বুঝতে পারি যে কোনটা উদ্ভিদ আর কোনটা প্রাণী। উদ্ভিদ দেহ সাধারণত শাখা প্রশাখা বিশিষ্ট হয়, আর প্রাণী দেহে সাধারণত শাখা প্রশাখা বিশিষ্ট হয় না, বা শাখা প্রশাখা থাকে না সাধারণত। ব্যতিক্রমটা স্লাইডে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। উদ্ভিদ সবুজ বর্ণের, এটারও ব্যতিক্রম আছে। আর প্রাণী বর্ণহীন। উদ্ভিদের আয়তনের তুলনায় উপরিতলের পরিমাণ অনেক বেশি থাকে, আর প্রাণীর আয়তনের তুলনায় উপরিতলের পরিমাণ অনেক কম থাকে। উদ্ভিদ অপ্রতিসমভাবে গঠিত, আর প্রাণী দেহ এক প্রতিসমভাবে গঠিত। উদ্ভিদে চক্ষু, কর্ণ, নাসিকা ইত্যাদি ইন্দ্রিয় থাকে না, স্বাভাবিক কথা। আর উদ্ভিদের এই প্রাণীর চক্ষু, কর্ণ, নাসিকা ইত্যাদি ইন্দ্রিয়গুলো থাকে। স্লাইডে একটু ত্রুটি আছে, টাইপিং মিস্টেক, একটু তোমরা একটু ওটা আমার আলোচনা শুরু হইলে একটু ঠিক করে নিই। আচ্ছা, এবারে আমরা শ্রেণীবিন্যাসে আসি। শ্রেণীবিন্যাস
কথাটার সঙ্গে তোমরা ইতিমধ্যেই পরিচিত বা বিভিন্নভাবে তোমরা কিন্তু এটাকে ব্যবহার করে থাকো। বিভিন্ন আমরা একটা শব্দ ব্যবহার করি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার মানে মানুষ কিন্তু এক একজন এক এক, কেউ শিক্ষকতা করে, কেউ শ্রমজীবী, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। এটা কিন্তু আমরা এই যে মানুষের তাদের কাজের উপর ভিত্তি করে তাদের উদ্ভিদকেও আমরা আহ, আহ, ভাগ করতে পারি, কয়েকটা ভাগে ভাগ করতে পারি। আর ভাগ করলে সুবিধা যেটা হয় সেটা হলো যে আমরা সহজে একটা গোষ্ঠীকে, একটা জাতকে আমরা আলাদা করতে পারি তার বৈশিষ্ট্যগুলো। একটা বৈশিষ্ট্য জেনে আমরা ওই বৈশিষ্ট্যের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সকল যে উদ্ভিদগুলো আছে তাদেরকে আমরা এক আহ, কাতারে নিয়ে আসতে পারি আর কি। যাই হোক, আমরা একটু দেখি পারস্পরিক সম্পর্ক চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন স্তরে উদ্ভিদ জগতের সমস্ত উদ্ভিদের পর্যায়ক্রমিক বিন্যাসেই উদ্ভিদ শ্রেণী বিন্যাস। তাই না বন্ধুরা? আবার একটু বলি, পারস্পরিক সম্পর্ক চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য বৈদৃশ্যের ভিত্তিতে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন স্তরে উদ্ভিদ জগতের সমস্ত উদ্ভিদের পর্যায়ক্রমিক বিন্যাসেই উদ্ভিদ শ্রেণী বিন্যাস। গ্রিক টেক্সিস অর্থ বিন্যাস এবং নোমাস অর্থ হল আইন। এর সমন্বয়ে ইংরেজিতে ট্যাক্সোনমি শব্দের উদ্ভব। বিজ্ঞানী এপিডি ক্যানজেল 1813 সালে সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন। আচ্ছা, এরপরে আসি আমরা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। একটু কথা, এই যে শ্রেণীবিন্যাস শুরু করার আগে আমরা কিন্তু একটু বলছিলাম যে শ্রেণীবিন্যাসের মূল সুবিধা যেটা, সেটা হলো যে একটা দুটো উদ্ভিদ সম্পর্কে আমরা ধারণা নিয়ে ও একটা প্রজাতি নিয়ে বিশদভাবে আমরা জানতে পারি। তারপর দেখি আমাদের প্রয়োজনীয়তাগুলো কি কি আছে। সহজতর উপায় এবং কম সময়ে সমগ্র উদ্ভিদ জগতের সঙ্গে পরিচিত হওয়া, উদ্ভিদ জগতের বিবর্তনিক ধারা নির্ণয়। বিবর্তন কথাটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত বা অনেকের পরিচিত নেই, কারণ আমরা জানি যে এই যে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের উদ্ভিদ বা প্রাণী, এটা একদিন এরকম ভাবে আসে, পর্যায়ক্রমে এককোষী, দ্বিকোষী, বহুকোষী এভাবে করতে করতে আমাদের এই যে বিশাল যে বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব জগৎ তৈরি হয়েছে। আমরা বিবর্তন সম্বন্ধে একটা ইন্টারেস্টিং একটা বিষয়, তোমরা যারা জীববিজ্ঞানের শিক্ষার্থী, বিবর্তন যদি তুমি না জানো তাহলে জীবের যে ধারাবাহিকতাটা, এটা কিন্তু তোমরা অনুধাবন করতে পারো। উদ্ভিদের নতুন প্রজাতি শনাক্তকরণে, উদ্ভিদের পারস্পরিক অন্তর্নিহিত সম্পর্ক স্থাপনে, উদ্ভিদের বাস্তুসংস্থান সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জনে আমরা শ্রেণীবিন্যাসটাকে ব্যবহার করি। এবারে আসি যে দুই ধরনের, এটা হলো আগেরটা যেটা আমরা দেখছিলাম, এটা হলো যে তত্ত্বীয় প্রয়োজনীয়তা, আর একটা হলো ফলিত প্রয়োজনীয়তা। ফলিত প্রয়োজনীয়তা মানে হলো যেটা বাস্তব ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় বা যেটা সরাসরি আমরা অনুধাবন করতে পারি বা বুঝতে পারি, ব্যবহারিক যেটা আর কি। উদ্ভিদ প্রজাতির সঠিক পরিচয় জানার জন্য, অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদ বাছাইয়ের ক্ষেত্রে, বিলুপ্তপ্রায় প্রজাতির উদ্ভিদ শনাক্তকরণ ও সংরক্ষণে, উদ্ভিদের জীবাশ্মের সম্বন্ধে নিরূপণ ও শনাক্তকরণে, কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্মুক্ত উচ্চ ফলনশীল ফসল উদ্ভাবনেও আমরা এই শ্রেণীবিন্যাসটাকে ব্যবহার করি। একটা কথা বন্ধুরা এখানে বলে আসি যে আমার একটা পেজ থেকে এই তোমাদের এই ক্লাসটা যাবে, আর অফিসের পেজ থেকে তো যাবেই। যদি এর ভিতরে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানিও, আমি চেষ্টা করব তার সমাধান দেওয়ার জন্য। এবারে আসি আমরা যে শ্রেণীবিন্যাসের এককটা কি, তার মানে কি কি বিষয়গুলো আছে শ্রেণীবিন্যাসের ভিতরে, বা কোন কোন এককের উপরে ভিত্তি করে শ্রেণীবিন্যাসটা করা হয়।
উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে উদ্ভিদের বিজ্ঞান ভিত্তিক স্থান নিরূপণ এর ক্ষেত্রে আইসিবিএন, ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নমেনক্লেচার, যারা এই নামকরণের কাজটা সাধারণত করেন, স্বীকৃত 7টি সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করা হয়। স্বীকৃত 7টি ধাপ সমূহই হলো শ্রেণীবিন্যাসের একক। 7টি ধাপ দিয়ে একটা উদ্ভিদের পরিচিতি নিরূপণ করা হয়, যেইটাকে আমরা বলি কি শ্রেণীবিন্যাসের একক। কি কি আছে? আইসিডিএন স্বীকৃত 7টি প্রধান একক হলো বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং কি কি বললাম? বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং একটু মনে রাখার চেষ্টা করবো বন্ধুরা, কারণ যখন আমরা কোনো একটা উদ্ভিদকে আলাদা করতে চাইব, তখন কিন্তু এই যে প্রধান যে এককগুলো আছে এককগুলো দরকার হবে। আন্তঃজনন সম্পন্ন এবং দৈহিক ও জৈবনিক চারিত্রিক সাদৃশ্যপূর্ণ উদ্ভিদ গোষ্ঠী প্রজাতি। সংজ্ঞাটা আবার একটু বলি আমরা। আন্তঃজনন গুণ সম্পন্ন এবং দৈহিক ও জৈবনিক চরিত্রে সাদৃশ্যপূর্ণ উদ্ভিদ গোষ্ঠী হলো প্রজাতি। প্রজাতি শব্দটাও তোমরা বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকো। আমরা পরবর্তীতে যখন আমরা এই বিভিন্ন শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করবো, তখন প্রজাতি বা এর যে বিষয়গুলো আছে বিষয়গুলো আমরা আরো বিস্তারিত যাব। ক্লাস বড় হয়ে যাচ্ছে অনেক। তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাস করছো বা ক্লাসটা শুনছো, তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিব। আর আমরা চেষ্টা করবো পরবর্তী ক্লাসগুলো তোমাদের সামর্থ্যের ভিতরে এবং ধৈর্যের ভিতরে নিয়ে আসার জন্য। একটি উদ্ভিদের পূর্ণাঙ্গ নাম, প্রজাতি এবং গণ নিয়ে গঠিত। তার মানে যে গণ, জেনার যেটা স্পেসিস আছে, দুটো মিলে একটা উদ্ভিদের নামকরণ করা হয়ে থাকে। এবারে আসি আমরা দ্বিপদ নামকরণ। তার মানে যেটা বললাম, দুটো বিষয় নিয়ে নামকরণের যে প্রক্রিয়াটা আইসিবিএন এর নীতিমালা অনুযায়ী গণের শেষে প্রজাতি যুক্ত করে এবং কোনো প্রজাতির জন্য একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদান করাই হলো দ্বিপদ নামকরণ। আবার একটু বলি যে আইসিবিএন এর নীতিমালা অনুসারে গণের শেষে প্রজাতি যুক্ত করে কোনো প্রজাতির জন্য একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদান করাই হলো কি দ্বিপদ নামকরণ। তার মানে যেটা আমরা বলছিলাম যে গণ থাকবে আর পরে শেষে থাকবে কি হলো প্রজাতি, দুটো মিলে একটা নাম দেওয়া হবে, যে নামটা সারা পৃথিবীতে একটাই, তার মানে ইউনিক। আমরা জানি যে একটা উদ্ভিদ বা প্রাণী এক এক অঞ্চলে এক এক রকম নামকরণ করা হয়, অঞ্চলভিত্তিক নামকরণ থাকে, কিন্তু যদি একটা মাত্র নাম না হয় তাহলে সারা বিশ্বের লোকের বা বিজ্ঞানীদের ওটা তাদের বুঝতে অসুবিধা। আচ্ছা বন্ধুরা, দেখি নামকরণের নীতিমালাটা কি আছে আমাদের। প্রতিটি উদ্ভিদের গণ এবং প্রজাতির সমন্বয়ে একটি বৈজ্ঞানিক নাম থাকবে, যাকে বলা হবে দ্বিপদ নামকরণ। বৈজ্ঞানিক নামটি অবশ্যই ল্যাটিন বা ল্যাটিনকৃত হতে হবে। দ্বিপদ নামকরণ ছাপাক্ষরে হলে বা যখন আমরা লিখি তখন ইটালিক ফর্মে হতে হবে। তবে লেখার সময় ছাপা হলে আমরা ইটালিক ফর্মেটে লিখবো, আর যদি আমরা হাতে লিখে আমরা নিচে দাগিয়ে দিব। যেমন এখানে একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি যে আম খুব সুস্বাদু, তাই না? মুখে পানি আসার মতো আর কি একটা ফল। এর বৈজ্ঞানিক নাম যেটা আছে সারা পৃথিবীতে স্বীকৃত। যে বিজ্ঞান যারা পড়ো তারা জানো, সাধারণ লোক হয়তো এই নামটা জানে না, বইটা নিয়ে চর্চাও করে না। কি নাম বলতে পারো? হ্যাঁ, মেন্ডিফেরা ইন্ডিকা। ঠিক, মেন্ডিফেরা এরকম কিছু নাম তোমরা ওই মুখস্থ করে রাখবে। তার মানে যে বিজ্ঞানের স্টুডেন্ট আমরা, কিছু যদি বৈজ্ঞানিক নাম আমরা না জানি তাহলে কেমন হবে? হ্যাঁ, তাই না? উদ্ভিদও চিনতে হবে, তার নামও জানতে হবে। আচ্ছা বন্ধুরা, এবারে আমরা এই যে অনেকক্ষণ ধরে ক্লাস করলাম, আমরা যদি তোমাদের জিজ্ঞাসা করি জীবন কি,
সে জবাব দিতে পারবে, পারবে না? জীববিজ্ঞান বলতে কি বুঝো? হুম, এটাও পারবো, কারণ এতক্ষণ তো আমরা মনোযোগ দিয়ে ক্লাস করছি। আর উদ্ভিদ ও প্রাণীর যে পার্থক্য, এটাও আমরা বলতে পারবো। তবে তোমাদের বাসায় কেবল তো আমরা শুরু করলাম পাঠ। একটু যদি খাতা কলম নাও বা তোমার টাইমলাইটে যদি এটা রেখে দাও, তাহলে এখানে বাসায় একটু খাতা কলম নিয়ে বইপত্র নিয়ে একটু ট্রাই করতে পারো, এই তিনটা প্রশ্ন একটু বাসায় প্র্যাকটিস করতে পারো, যে আইসিডিএম কি, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, আর দ্বিপদ নামকরণের বা প্রয়োজনীয়তা কি। আমরা কিন্তু স্লাইডে দ্বিপদের আমরা দ্বিপদ নামকরণের প্রয়োজনীয়তাটা দিই, বলতে পারবে বা একটু খুঁজলে পেয়ে যাবে। বন্ধুরা, অনেক কথা হলো, আহ, ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লাগছে। আর পরবর্তী ক্লাসে আমরা আগামী সপ্তাহে আবার আসবো। আশা করি তোমরা অপেক্ষায় থাকবে। আবার আমরা তখন যে আমরা যেটা বলছিলাম যে শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস আছে, বিভিন্ন ব্যক্তি শ্রেণীবিন্যাস করছে, সেভাবে আমরা শ্রেণীবিন্যাসটাকে আমরা একটা একটা করে, সবগুলো তো আর পারবো না, যেটা যেটা আমরা একটা অন্তত শ্রেণীবিন্যাস আমাদের ধারণা থাকে, আশেপাশে যে উদ্ভিদগুলো আছে তাদেরকে আমরা নিরূপণ করতে পারবো, বা আমাদের যে পাঠ্যসূচি আছে ওটা পড়তেও আমাদের সুবিধা হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাসায় থাকো, সুস্থ থাকো। আর আমরা প্রার্থনা করি যেন খুব শীঘ্রই এই দুর্যোগ থেকে পৃথিবী রক্ষা পায়, আমরা যেন আবার স্বাভাবিক জীবনে স্বাভাবিক গতিতে চলে আসতে পারি। ধন্যবাদ সবাই।